বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে। আর আজ অনেক দিন পর তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন গল্প, সৌরভ ঘোষের কলমে ত্রিমাত্রিক। সবুজ মানুষ নামটা শুনলেই আমাদের বুকের ভিতর কাঁপন দিয়ে ওঠে। এই সবুজ মানুষ আসলে কারা আমাদের জানা নেই, কিন্তু তারা আমাদের প্রত্যেকের সাথে মিশে রয়েছে। আমাদের মাঝেই তাদের বাস, এবং আমাদের মাঝেই থেকে তারা তাদের নিজের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। দেখুন তো, আজকের পরে আপনারা চিনতে পারবেন কিনা আপনার খুব কাছের কোনো সবুজ মানুষকে। শুরু করছি আজকের গল্প, সৌরভ ঘোষের কলমে ত্রিমাত্রিক। ভারী চোখের পাতা দুটো জোর করে খোলার চেষ্টা করেও যেন খুলতে পারল না সুবিমল। বেয়াদব একটা ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে তার সারা শরীর, অবশ, নিশ্চল। ঘরের কোনায় কোনায় আলকাতরার মতো অন্ধকার জেঁকে বসেছে, তবে খুব অস্পষ্ট হলদেটে সবুজ আভা সর্বত্র খেলে বেড়াচ্ছে। ঝাপসা চোখে যতদূর ঠাউর হয় এটা কোনো একটা ল্যাবরেটরি। ঘরের চারিধারে বিশাল আকৃতির এক এক মানুষ সমান কাঁচের বয়াম রয়েছে অনেকগুলো, আর তার প্রতিটার ভেতরে রয়েছে কোনো অস্বচ্ছ ঘোলাটে হলুদ তরল পদার্থ। মাঝে মাঝে বুদবুদ কেটে উঠছে তার ভিতর থেকে। ঘরের সিলিং আর মেঝে জুড়ে রেডিয়ামের উজ্জ্বল সবুজ আভায় ছোট বড় আকারের একটাই চিহ্ন এদিক ওদিক ছড়িয়ে। একটা উজ্জ্বল সবুজ বিন্দু, তাকে কেন্দ্র করে উল্টোভাবে আঁকা একটা সমবাহু ত্রিভুজ। প্রথমে একটু অদ্ভুত মনে হলেও পরে তার বুঝতে কোনো ভুল হয়নি। এই চিহ্ন সুবিমলের চেনা। এই চিহ্নের উল্কি সে আগেও দেখেছে, চৈত্র সংক্রান্তিতে কলকাতার চড়কের মেলায়। কিন্তু সেদিনে সেসব জাদু তামাশা কেমিস্ট্রি অনার্সের এক যুক্তিবাদী যুবকের মনকে কোনোভাবেই টলাতে পারেনি। সুবিমল বারবার একই কথা বলেছে ছোটকাকে, ধুর, এইসব পাবলিসিটি স্টান্ট, ওসব টাকা কামানোর ধান্দা, ওসব ক্ষমতা টমতা সব বুঝলু কি। তবে আজ কি করণীয় সে জানে না। এই অজ্ঞাত প্রবাসে সে একা। ঘটনাটা প্রথম থেকে শুরু করতে গেলে বছর 7 পিছিয়ে যেতে হয়। উত্তর কলকাতার মানিকতলায় একটা ভাড়া বাড়ির বাসিন্দা সুবিমলরা। পরিবার বলতে বাবা, মা আর তার খুব কাছের ছোটকা। ছোটকার খুব আদরের সে। ছোটকা তাকে বিনু বলে ডাকে। দুজনের বয়সের ব্যবধান 10-12 বছরের বেশি নয়। ছোটকা আধ্যাত্মিক, ঈশ্বরে অন্ধবিশ্বাসী মানুষ, কিন্তু সুবিমল বিজ্ঞানের ছাত্র হয়ে ওঠায় যুক্তি দিয়ে সবকিছু বিচার করতে চায়। ঘটনাটা ঘটল সেবারের চড়ক সংক্রান্তির মেলায়। সুবিমলের কলেজে ফাইনাল পরীক্ষার শেষে ছুটির আমেজ। ছোটকাও মেলার হুজুগে মাতোয়ারা। উত্তর কলকাতার প্রাচীন ঐতিহ্যশালী কয়েকটা স্থান, যা বর্তমানে হেরিটেজ বলা চলে, তাদের ভেতর বিডন স্ট্রিট সংলগ্ন ছাতুবাবু লাটুবাবুর বাজার একটা বিশেষ নাম। সেখানকার বহু প্রাচীন চড়ক সংক্রান্তির মেলার নাম রয়েছে কলকাতার ইতিহাসে এক বিশেষ স্থানে।
অনেক উঁচু জায়গা থেকে সন্ন্যাসীদের ঝাঁপ, জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে চলা, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তক্ষুনি বেরিয়ে আসা, এসব অতি মানবিক কীর্তিকলাপ দেখতে মানুষের ঢল প্রায় উপচে পড়ে মেলা প্রাঙ্গণে। আজ সেখানে দর্শক হিসেবে সুবিমল আর ছোটকাও মশগুল। মেলার মাঝখানে এক বিশাল লম্বা খুঁটি পোঁতা হয়েছে, তার মাথায় উঁচুতে আরও দুটো মাঝারি সাইজের খুঁটি ক্রস চিহ্নের মতো ব্যালেন্স করে রাখা হয়েছে, যা প্রায় ওই লম্বা খুঁটিটিকে কেন্দ্র করে 360 ডিগ্রি ঘুরতে পারে, অনেকটা ঠিক মেরি গো রাউন্ডের মতো। আর তার চার কোণ থেকে নেমে এসেছে হুক সমেত শক্তপোক্ত মোটা মোটা নারকেল দড়ি। সেই হুক সন্ন্যাসীরা তাদের পিঠে বা পেটের চামড়ার সঙ্গে বিধিয়ে শরীরটাকে সম্পূর্ণ শূন্যে ছেড়ে দিয়ে লম্বা খুঁটির চারধারে গোল হয়ে ঘুরছেন। মাঝে মাঝে মাথায় হাত ঠেকিয়ে বলে উঠছেন, জয় বাবা জয়, জয় বাবা আর শরীরের সঙ্গে বাঁধা লাল কাপড়ের খুঁট থেকে ভিড়ের ভেতরে ছড়িয়ে দিচ্ছেন কুঁচো ফুল, চিঁড়ে, খই। এইসব দেখতে দেখতে ছোটকা কপালের কাছে দুহাত জড়ো করে এনে বলল, দেখছিস বিনু, এই সমস্ত ভাব ভক্তি কঠিন সাধনার জোর ছাড়া কিন্তু সম্ভবই নয়। ভুরু কুঁচকে সুবিমল কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ মেলার সমস্ত খোলকর্তাল খঞ্জনির আওয়াজ বন্ধ হয়ে গেল। অর্ধনগ্নপ্রায় সন্ন্যাসীদের দলটার মধ্যে থেকে কে যেন চেঁচিয়ে উঠল, हरिद बाबा आ रहे हैं, हटो हटो यहाँ से हटो। हरिद बाबा 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 हरिद। একটু অস্বস্তি হলো সুবিমলের। সামনের ভিড়টা সরতেই দৃশ্যটা স্পষ্ট হলো। একটা জটাজুটধারী অর্ধনগ্ন সাধু বাবা ভিড়ের ভেতর থেকে ক্রমশ এগিয়ে আসছেন। তিনি এতটাই লম্বা যে ভিড়ের যে কোনো কোণ থেকে তার মুখ দেখতে পাওয়া সম্ভব। উচ্চতা 7 ফুটের কাছাকাছি, মুখ অবশ্য মিশ কালো, দাড়ি গোঁফে ঢাকা, তবে চোখের ভিতরের মণি উজ্জ্বল, দৃপ্ত। সে দুটো যেন এক অদ্ভুত সবুজাভ দীপ্তিতে জ্বলছে। নাক, কান, ভুরু, শরীরের বিভিন্ন অংশে লোহার মাকড়ি চকচক করছে। নগ্ন শরীরে মাঝে মাঝে ধূসর রঙের ছাই ভস্য লেগে থাকলেও যেন চামড়া চিরে হালকা সবুজাভ আভা সর্বত্র ছড়িয়ে পড়ছে। মুখ ও পেশির সঙ্গে রেখা ফুটে উঠছে নীলাভ শিরা উপশিরার। বাবাজির এই গড়ন থেকেই তার নামের উৎপত্তি, সেটা বুঝে নিতে অসুবিধা নেই। শরীরের সর্বত্র ছোট বড় উল্কিতে ভরা, চাঁদ, সূর্য, তারা। যে ব্যাপারটা লক্ষণীয় সেটা বাবাজির পিঠের কারুকার্য। সারা পিঠ জুড়ে আঁকা পদ্মফুলের ওপরে অধিষ্ঠিত এক দেবী মূর্তি, গাঢ় সবুজ গাত্রবর্ণ, গৌতম বুদ্ধের ভঙ্গিমায় নির্নিমেষ, স্নিগ্ধতায় ভরা দু চোখে তীর্যকভাবে চেয়ে আছেন। ডান হাতটা বিশ্রামের ভঙ্গিতে ডান পায়ের হাঁটু পর্যন্ত বিস্তৃত, বাঁ হাতের তর্জনী আর বুড়ো আঙুলের যোগে আশীর্বাদের ভঙ্গিতে হাতটা উন্মুক্ত, সুউচ্চ বাঁ দিকের নগ্ন স্তনটিকে আবৃত করে আছে। কামুকতা আর মৃদু হাসিতে মাখা উজ্জ্বল মুখশ্রী। ইনি যেন গৌতম বুদ্ধেরই নারী রূপ। দেবীর নাভির নিচ থেকে সবুজ সুতোর মতো আরও কি আঁকা ছিল সেটা ঠিক বোঝা গেল না, কারণ আঁকাটা বাবাজির প্রায় কোমর পর্যন্ত বিস্তৃত। আলো আঁধারিতে আর লোকের ভিড়ে সেটা অস্পষ্ট। সেই দেবী মূর্তিকে ঘিরে গোল করে আঁকা অজস্র ছোটোখাটো উল্টানো ত্রিভুজ, যার কেন্দ্রে একটি করে বিন্দু।
এমনকি বাবাজির পেশিবহুল হাতেও আঁকা সেই উল্টানো ত্রিভুজ আর কেন্দ্রে একটি করে বিন্দু। শরীর জুড়ে রহস্যময় এই উল্কি কি এক অদ্ভুত গঠনশৈলী সৃষ্টি করেছে। এবারে তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে কপালে 2 হাত জড়ো করলেন। তারপর জ্বলন্ত কয়লার উপর খালি পায়ে হাঁটতে আরম্ভ করলেন। কিন্তু ভক্তির চেয়ে বেশি এক অজানা যান্ত্রিকতা লুকিয়ে আছে এই বাবাজির হাবভাবে। সেটা সুবিমলের নজর এড়ালো না। মেলার লোকে ভক্তি ভরে ছলো ছলো চোখে জয় বাবা বলে চিৎকার করে উঠল। কেউ কেউ লুটিয়েও পড়ল মাটিতে। জ্বলন্ত কয়লায় হাঁটা হয়ে গেলে বাবাজি এগিয়ে যেতে লাগলেন কাঁটা বেছানো পথের মধ্য দিয়ে এক প্রকাণ্ড অগ্নিকুণ্ডের দিকে। সবই যেন কেমন একটা নিয়মানুবর্তিতা, একটা প্রিন্সিপাল। ঠিক এই সময় একটা কাণ্ড ঘটল। হঠাৎ ভিড়ের ভেতর থেকে একটা শীর্ণকায় মহিলা ময়লা ছেঁড়া কাপড়ে আছড়ে পড়লেন বাবাজির পায়ের কাছে। তার কোলে বছর 2 একটা শিশু। প্রথমে বাবার পা দুটো জড়িয়ে ধরে কাতর কণ্ঠে কেঁদে উঠলেন মহিলা। তারপর বললেন, বাবা বাবা দয়া করুন, আমি ওই কাচের বস্তিতে থাকি বাবা। আমার ছেলে বিকেলে ঘরের মেঝেতে হামাগুড়ি দিতে গিয়ে হঠাৎ করে পিছড়ে পড়ে যায়। ওই মাথার ডান পাশে চোট লাগে বাবা। তারপর থেকে আমার ছেলে আর কথা কইছে না বাবা, কথা কইছে না। কথাগুলো শেষ হলো না। বাবাজি মহিলার কোল থেকে বাচ্চাটির চোয়াল দুটো পাশবিকভাবে এক হাতে ধরে শূন্যে উঠিয়ে নিলেন। তারপর ভুরু দুটো কুঁচকে হুঙ্কার ছাড়তে লাগলেন। তার মাথার শিরাগুলো যেন ফুলে উঠতে লাগলো এক সবুজ আভায়। বাবাজির হাতের লম্বা সরু আঙুলগুলো সাপের মতো আষ্ঠে পৃষ্ঠে পেঁচিয়ে ধরছে বাচ্চাটার মাথা থেকে গলা অবধি। কিন্তু সুবিমল যেটা এক ঝলক দেখে চমকে উঠল, ওটা কি? বাবাজির সেই বিকট কুৎসিত মুখ থেকে লম্বা জিভের মতো কি একটা খুব দ্রুত বেরিয়ে এসে বিছিয়ে দিল বাচ্চাটার কানের পাশে কোথাও। একটা সবুজের ঝলকানি যেন শিশুটার মুখ হয়ে মাথা অবধি খেলে গেল। আর তারপরই বাবাজি শিশুটাকে আস্তে আস্তে ফিরিয়ে দিলেন মহিলার কাছে। খুব আস্তে শোনালেও শিশুটা বোধহয় মা বলল। মহিলা আবারও লুটিয়ে পড়লেন বাবাজির পায়ে। চারিদিকে আবারও জয়ধ্বনি উঠল। বাবাজি হাত দুটোকে আকাশের দিকে তুলে হুঙ্কার ছাড়লেন। যেন মেঘনাদ সহস্র মেঘ ভেদ করে বিজয় ডঙ্কা ঘোষণা করছে। সেই স্বরে এক অদ্ভুত সম্মোহক শক্তি আছে। ভক্তিতে অন্ধ মানুষ না জানুক, সুবিমল জানে সেই স্বর কোনো জাগতিক প্রাণীর নয়। সেই শব্দ পৃথিবীর চেয়েও আদিম। তার গলার স্বর এই শত শত মানব সমুদ্রের মাঝেও কেমন অদ্ভুত রকমের ভারী আর যন্ত্রের মতো ঘর ঘরে শোনালো। সুবিমল এরকম অদ্ভুত দানবাকৃতির মানুষ আগে কখনো দেখেছে তা মনে করতে পারল না। আর এইসব তন্ত্রমন্ত্রতে ওর একেবারেই অরুচি। সে খানিকটা হতভম্ব আর বিরক্ত হই ছোটকাকে বলল, অনেক হয়েছে, বাড়ি যাই চলো। ছোটকা তখনও প্রণাম করতে ব্যস্ত। সুবিমলের মুখের দিকে তাকিয়ে ওর অবস্থা বুঝতে পেরে মৃদু হেসে বলল, আচ্ছা চল। হাঁটা পথে ফিরতে ফিরতে দুজনের মধ্যে বিশেষ আর কথা হলো না। পকেট থেকে 2 দিন আগেকার পেপার কাটিংটা বার করে ছোটকাই প্রথম মুখ খুলল। গত 2 দিন ধরে এই হরিত বাবার আবির্ভাবের রহস্য খবরের কাগজে ছোটকা পড়ছে, তাই দেখতে আসার খুব ইচ্ছে ছিল। বাবাজি কোথা থেকে আবির্ভূত হয়েছেন সে সম্পর্কে অবশ্য কেউ জানে না। তবে কলকাতা শহরে চড়কের মেলায় এই প্রথম। সুবিমল মুচকি হেসে বলল,
উনি কি আদৌ মানুষ? দেখো, কোনো রোবট বানিয়ে হয়তো এইসব বুজরুকি আর পয়সা কামানোর ধান্দা চলছে। তবে বাবাজির শরীরে উল্কিগুলো কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, সব শুনে ছোটকা জোরে হেসে উঠে বলল, তা তোর যখন উল্কিগুলো ভালোই লেগেছে, ওগুলোর মানে নিশ্চয়ই বুঝেছিস? ঘাড় নাড়ল সুবিমল। না। বেশ, তোকে হয়তো এর আগে আমি অনেক গল্পই বলেছি। হিন্দু ধর্মের দেবদেবীর সঙ্গে যে বৌদ্ধ ধর্মের অনেক দেবদেবীর মিল রয়েছে সেসব কথা তুই জানিস। হিন্দু ধর্মের দশমহাবিদ্যার ভেতরে দ্বিতীয় স্থানে হলেন দেবী তারা। এই তারা কথার অর্থ হল শক্তি। সবুজ গাত্রবর্ণের এই দেবী সংসারে বিঘ্ন নাশ করতেই এসেছেন। অন্যদিকে তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুসারে বলা হচ্ছে, মানুষের কষ্ট দেখে ভগবান বুদ্ধের চোখের জল থেকেই এই দেবীর উৎপত্তি হয়েছে। আমরাও এই দেবীকে মাতৃশক্তি হিসেবে একই উদ্দেশ্যে পুজো করে থাকি, তবে মূর্তির গঠন কিছুটা আলাদা। কিন্তু তন্ত্র অনুসারে এই দুই মতবাদের উৎসই সমান। বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীরা মনে করে এই মাতৃশক্তি থেকেই মানবজাতির সৃষ্টি। লক্ষ্য করে দেখ, তাই মূল ছবিতে দেখানো হয়েছে দেবীর নাভির নিচ থেকে নির্গত অসংখ্য নাড়ি, যা থেকে সৃষ্টি হয়েছে মানুষ, সভ্যতার শ্রেষ্ঠ উন্নত মানুষ। হরিদ বাবার মুখটা মনে পড়তেই সুবিমল প্রশ্ন করল, সবুজ মানুষ? মাথার মুখটা বাদে আমি তো বেশ হিন্দু ধর্মের একটা ব্রহ্মার সাথে মিল পাচ্ছি। আচ্ছা, আর ওই যে ত্রিকোণ মতো যা আঁকা ছিল, ওইগুলো কি? ছোটকার থেকে সুবিমলের এইসব শুনতে বেশ ভালোই লাগে। একটা আগ্রহ তৈরি হয় কিছু সময়ের জন্য। ছোটকা একটু মুচকি হেসে বলল, ওই চিহ্ন বহু প্রাচীন। বাবাজি যে মাতৃশক্তির উপাসক তাতে কোনো সন্দেহ নেই। ওই চিহ্ন হল সৃষ্টি এবং স্রষ্টার। ত্রিভুজের কেন্দ্রের বিন্দু হলেন স্রষ্টা, এক এবং অদ্বিতীয় ঈশ্বর, আর তাকে ঘিরে রয়েছে সৃষ্টি। অর্থাৎ ত্রিভুজের তিনটি বিন্দুর রহস্য হল মানুষের সৃষ্টি রহস্য: মন, দেহ এবং আত্মা, ত্রিমাত্রিক। আবার আমরা এও বলে থাকি সৃষ্টি, স্থিতি, লয়। ত্রিভুজ যদি ঊর্ধ্বমুখী হয় তার মানে পিতৃশক্তির উৎস, আর নিম্নমুখী হলে মাতৃশক্তি। যেটা তুই আজকে দেখলি সেটা আসলে মাতৃশক্তি। বিভিন্ন দেশের বহু প্রাচীন ধর্মগ্রন্থের উল্লেখ আছে। কেন, তোর ওই ক্রাইস্ট অফ সেন্ট জনের গল্পটা মনে নেই? যিশুর ক্রুশবিদ্ধ অবস্থা ভালো করে লক্ষ্য করে দেখিস। ওর দুটো হাত ও জড়ো করা পায়ের বিন্দু সংযোগে একটা ত্রিভুজ স্থাপন হয়েছে, আর মাথা বা মুখটাকে কেন্দ্রের বিন্দু তুই ধরে নিতে পারিস। অনেকে আবার ভার্জিন মেরিকেই তো মাতৃশক্তি হিসাবে দেখেন। আর এটার জন্যই তো খ্রিস্ট ধর্মে দুটো ভাগ। সুবিমলের বেশ ভালো লাগলো এই জায়গাটা। ছোটকা ব্যাপারটা অত বিজ্ঞানসম্মতভাবে বোঝাতে না পারলেও সুবিমল কিন্তু বুঝেছে। সত্যি একটা সুন্দর জ্যামিতি লুকিয়ে আছে এর ভেতরে। ছোটকা একটু থেমে বলল, জরা মুক্তি মানে অনন্ত যৌবন। সবুজ মানেই তো তাই মৃত্যুঞ্জয়। এরপর কেটে গেছে 3টে বছর। সুবিমল কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি শেষ করল। পারিবারিক টানা পড়ে নিয়ে চাকরির কথাই সে ভাবছে। বাবার রিটায়ারমেন্টটা না হলে পিএইচডিটা অন্তত করার কথা ভাবা যেত। তার মূল গবেষণার বিষয় তেজস্ক্রিয়তা, অর্থাৎ ইউরেনিয়াম বা রেডিয়ামের মতো তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয়তাকে কাজে লাগিয়ে শুধুমাত্র ক্যান্সার বা যে কোনো মারণ ব্যাধির হাত থেকে শুধু নিষ্কৃতিই নয়, এমনকি মানুষের শরীরের ইমিউন সিস্টেমকে আরও শক্তপোক্তভাবে গড়ে তোলা, এই তার লক্ষ্য। মাস্টার ডিগ্রিতে দুর্দান্ত রেজাল্ট করার পর ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের সমস্ত প্রফেসরদের সুনজরে এখন সুবিমল। কম বেশি সবার বাড়িতেই যাতায়াত আছে ওর। প্রফেসরদের উৎসাহ ও সাহায্য ছাড়া
তার আজকের এই সাফল্য সম্ভব ছিল না। তাদের সবার মধ্যে ডক্টর প্রণব কান্তি দত্তের অবদান সব থেকে বেশি। প্রণব স্যার বলতে অজ্ঞান সুবিমল। সেও প্রণব বাবুর স্নেহধন্য। রিসার্চের বিষয়ে উৎসাহ দেওয়া থেকে শুরু করে ল্যাবের কাজ, খুঁটিনাটিতে সুবিমলের সব রকম পারদর্শিতার পিছনে এই প্রণব বাবুর অক্লান্ত পরিশ্রম রয়েছে। তাই রেজাল্ট হাতে নিয়ে সুবিমল প্রণব বাবুকে নমস্কার করতেই প্রণব বাবু ওর মাথায় আশীর্বাদের হাত বুলিয়ে দিলেন। বললেন, বেশ বেশ, আরও বড় হ, আরও বড় হ। তবে যাত্রা এখানেই শেষ নয়। চাকরি বাকরির কথা কিছু ভাবছিস নাকি সেসব পিএইচডির পরে? লজ্জা মেশানো কাঁচোমাচো মুখে চুপ করে রইল সুবিমল। এবারে প্রণববাবু একটু হেসে বললেন, তোর জন্য আমার একটা অফার আছে। তোর রেডিও অ্যাক্টিভিটি নিয়ে হিউম্যান ইমিউনোলজির উপর ওই যে থিসিসটা বেশ কয়েকটা চেনা জানা ফরেন ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলাম। তাদের ভিতর অনেকে প্রশংসা করে মেলের উত্তর দিয়েছেন। যিনি বেশ উৎসাহ দেখিয়েছেন তিনি হলেন নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটির প্রফেসর হ্যামিং। ডক্টর হ্যামিং বহু বছর ধরে এই ফিল্ডে রিসার্চ চালাচ্ছেন। এমনকি ওর একটা রিসার্চ টিম বর্তমানে ব্লুবেরি নামক রেডিয়ামের খেলনা প্রস্তুতকারক একটা মার্কিন কোম্পানির সাথে যুক্ত রয়েছে। ওরা তোকে চান। অফকোর্স উইথ স্কলারশিপ অ্যান্ড টিমওয়ার্ক থেকে যা অ্যালাউন্স আসবে। তুই কি রাজি আছিস? সুবিমলের বুকটা আনন্দে ভরে ওঠে। এই প্রস্তাব কি কখনো প্রত্যাখ্যান করা যায়? সে জানে বাবা মা আর তাদের থেকে বেশি ছোটকা খুব খুশি হবে এই খবরে। সুবিমল প্রসন্ন এক হাসিতে সম্মতি জানায় প্রণববাবুর দিকে চেয়ে। এরপর কেটে যায় আরও একটা বছর। ইউনাইটেড স্টেটের দক্ষিণে অবস্থিত নর্থ ক্যারোলিনা। ডিউক ইউনিভার্সিটি তারই একটা ছোট্ট শহর ডারহ্যাম। বেশ স্বাস্থ্যকর আবহাওয়া এখানে। বছরের প্রায় বেশিরভাগ দিনটাই ঠান্ডা ঠান্ডা ভাব। ইউনিভার্সিটির কাছেই একটা ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে সুবিমল। ইউনিভার্সিটির প্রজেক্ট, রিসার্চ টিমের আলাদা মিটিং শিডিউল, এইসব নিয়ে পুরোপুরি কাজের মধ্যে ব্যস্ত সে। এই এক বছরে অনেক কিছু শিখেওছে। তার থিসিসও অনেক দূরে গিয়েছে। শুধু ব্লুবেরি নয়, গোটা ইউনাইটেড স্টেটের প্রায় 70% খেলনা প্রস্তুতকারক কোম্পানি আছে যারা খেলনার সঙ্গে রেডিয়াম ব্যবহার করে থাকে। অনেক রকম প্রতিরক্ষার পরেও প্রত্যেক বছর সমীক্ষায় গড়ে প্রত্যেকটা কোম্পানির কর্মচারীর শরীর থেকে প্রায় 300 মিলিগ্রাম করে রেডিয়াম পাওয়া যায়, যার ফলে ক্যান্সার বা হাড়ের পচন ও অন্যান্য মারণ ব্যাধিতে মৃত্যু ঘটছে তাদের। তাই ইউনাইটেড স্টেটের বেশ কিছু ইউনিভার্সিটির রিসার্চ টিম ভারপ্রাপ্ত হয়েছে এই নিয়ে রিসার্চ চালানোর জন্য। যেমন সুবিমলদের টিমের তত্ত্বাবধানে রয়েছে প্রফেসর হ্যামিং নিজে। ভদ্রলোক ব্যক্তিবিশেষে কর্মঠ এবং বড়ই উদার, সর্বদাই যেন সাহায্যের হাত বাড়িয়েই আছেন। রিসার্চের দলটাকে সবসময় উৎসাহ জুগিয়ে যান তিনি। সব টিমের থেকে সুবিমলদের কাজটা একটু অন্যরকম। মূল কাজটা লাইপোফুসচিন নিয়ে। লাইপোফুসচিন হল এক প্রকার হলুদ ও খয়েরি রঙের দানার মতো দেখতে পদার্থ, যা মানবদেহের বিভিন্ন প্রত্যঙ্গ যেমন পাকস্থলীর, কিডনির আবরণে, বিশেষত মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে থাকা লিপিড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে থাকে। সেইখানে সমস্ত মৃত ও জীর্ণ কোষগুলোকে ধ্বংস করে সেই অঙ্গকে রক্ষা করে। শরীরে লাইপোফুসচিনের উৎপাদন ক্ষমতা দেখে সেই প্রত্যঙ্গের বয়সকাল নির্ণয় করা সম্ভব। সুবিমলদের কাজ হল তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ এই লাইপোফুসচিনে থাকা খনিজ জৈবিক অ্যাসিড ও কার্বন এইসবের অনুপাত থেকে ক্যান্সার বা অন্যান্য মারণ রোগের প্রবণতা নির্ণয় করা। এত কাজের ফাঁকেও সুযোগ পেলেই উইকেন্ডে বেরিয়ে পড়ে সে। কেপ হ্যাটেরাসের লাইট হাউস, শার্লটের মতো ঐতিহাসিক জায়গা
অ্যাশভিলের মতো আর্টিস্টিক জায়গার কথা একসময় অনেক শুনেছে ছোটকার কাছে। এখন ছুঁয়ে দেখার পালা। আজকাল ছোটকার কথা খুব মনে পড়ে তার। বাবা মার সঙ্গে যদিও কথা হয় মাঝে মধ্যে, তবে খানিকটা মিথ্যের আশ্রয় সুবিমলকে নিতেই হয়, কারণ বাড়ির কেউ এখনো ট্রিনিটির কথা জানে না। সুবিমলের সঙ্গে ঘুরতে ট্রিনিটিও আসে মাঝে মধ্যে। ট্রিনিটি সিয়ং বছর 26-এর এক জাপানি তরুণী। সেও ডিউক ইউনিভার্সিটিতে সুবিমলের সহপাঠী এবং রিসার্চের কাজে একজন সহকর্মী। মা আমেরিকান আর বাবা জাপানিজ বলে ট্রিনিটির দেহের বাঁধনি ও মুখের গঠন বাঁধা ধরা জাপানিজ বা আমেরিকানদের মতো নয়, একটু আলাদা। চোখ দুটো টানা, তবে যথেষ্ট চওড়া, টিকালো নাক, উচ্চতায় যথেষ্ট লম্বা, পাতলা পাপড়ির মতো ঠোঁট দুটো যেন সর্বদাই তৃষ্ণার্ত। সুবিমল আর ট্রিনিটি আপাতত বন্ধু। সুবিমলের দুর্বলতার কথা সে বিগত 6 মাস যাবৎ বুঝতে পারলেও মনে মনে সেও বোধহয় ব্যাপারটা উপভোগ করে। আর সুবিমলও কখনো সামনাসামনি কিছু বলেনি। তবে এই 6 মাসের মধ্যে এতদিনে সুবিমলের ধৈর্যের বাঁধ ভেঙেছে। আজ কলেজের শেষে বাড়ি ফেরার সময় সে মনস্থির করেই নিয়েছে ট্রিনিটিকে সবটা জানাবে। ফেরার পথে দুজনে হাঁটতে হাঁটতে বেশ অনেক দূরে গিয়ে গেল। ট্রিনিটি একবার মৃদু হেসে আর চোখে সুবিমলকে প্রশ্ন করল, তুমি বাড়ি ফিরবে না? সুবিমল হালকা হাসিতে দুদিকে ঘাড় নাড়ল। তারপর সে জানালো ট্রিনিটিকে বাড়ি অবধি এগিয়ে দিয়ে ফিরে আসবে আবার। ট্রিনিটি বারণ করলেও শুনল না সুবিমল। ট্রিনিটির বাড়ি অবধি এই প্রথম এলো সে। ট্রিনিটির বাড়িটা একতলা, আগাগোড়া পুরোটাই জাপানিজ রীতিনীতিতে বানানো। রাস্তার পাশে কাঠের সিঁড়ি বেয়ে কয়েক ধাপ উঠলেই সামনে পড়বে একটা কাঠের স্লাইডিং দরজা। দরজা পেরোলেই ড্রয়িং রুম আর তার সঙ্গে লাগোয়া আরও 3টে ঘর, সঙ্গে সেই একই কাঠের স্লাইডিং দরজা। মেঝে থেকে সিলিং পর্যন্ত সবেতেই কাঠের উপর বেশ সুন্দর কারুকাজ করা সমস্তটা। বেশ কিছু জাপানি লোককথা আঁকা প্রায় সব কটা দেওয়ালে। জায়গাটাও বেশ শান্ত। মনেই হয় না শহরেরই ভেতরে কোনো জায়গা এতটাও শান্ত হতে পারে। যদিও একটা অদ্ভুত গা ছমছমে নিস্তব্ধতা রয়েছে চারপাশে। ট্রিনিটি এই বাড়িতে একা থাকে শুনে প্রথমে একটু অবাকই হয়েছিল সুবিমল। মা বাবা নাকি সাউথ ক্যারোলিনার দিকটায় থাকে, সেখানে উইকেন্ডে মাঝে মাঝে যায়। মেয়েটার সাহস আছে বলতে হয়। বাড়ির ভেতরটায় ঢুকতে প্রথমটা ইতস্ততেই করছিল সে। ট্রিনিটি জোর করে হাত ধরে নিয়ে আসলো। দেওয়ালে আঁকা লোককথাগুলো মোহিত হয়ে দেখছিল সুবিমল। ট্রিনিটি পাশের ঘরটায় ঢুকেছিল চেঞ্জ করতে। এই ফাঁকে দেওয়ালের ছবিগুলোর থেকে চোখ সরিয়ে মনে মনে প্রস্তুতি নিল সুবিমল। যা যা বলবে ভেবেছিল আরও একবার ঝালিয়ে নিল বিড়বিড় করে। মুখ চোরা প্রেমিকদের রিভিশনের দরকার হয়। নার্ভাস। এখানেও বোধহয় ছোটকার থাকার দরকার ছিল। ট্রিনিটি এবারে ঘরে ঢুকল, তবে ওর দৃষ্টিভঙ্গি অন্যরকম, যেন সবটাই জানে সে, এরকম একটা ভাব। ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি। সুবিমলের দিকে এগিয়ে এলো আস্তে আস্তে। কপালের ঘাম মুছে এলোমেলো চুল ঠিক করে সুবিমল কিছু একটা বলতে যাচ্ছিল। ট্রিনিটি তড়ি ঘড়ি তার ডান হাতটা আলতোভাবে ধরল তার মুখের উপর। তারপর আস্তে আস্তে হাতটা সরিয়ে নিজের পাতলা তৃষ্ণার্ত ঠোঁট দুটো যোগ করল
সুবিমলের ঠোঁটের সঙ্গে। সুবিমল চোখ বুজল। তারপর কতটা সময় কেটে গেল তার নিজেরও খেয়াল নেই। ঘোর যখন কাটল তখন বিকেল গড়িয়ে গেছে, কিন্তু হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখে চমকে উঠল সুবিমল। ট্রিনিটির ঠোঁট থেকে থুতনি অবধি সবুজ রঙের কিছু একটা লেগে, আর ওর জিভ এত সরু, এত ছোঁচলো। মানুষের জিভ এরকম হতে পারে? জিভটা লম্বা হওয়ায় সেটা যেন বাইরে বেরিয়ে ঝুলে পড়ছে মুখের থেকে। ট্রিনিটির মুখে লেগে থাকা সবুজ তরলটা হাত দিয়ে মুছতে গেল সুবিমল, কিন্তু শরীরটা যেন হঠাৎ টলে উঠল তার। এক অজানা ক্লান্তিতে ভারী হয়ে এলো সারা শরীর। ভীষণ এক ঘুমে তার চোখের পাতা নেমে আসছে। ঝাপসা চোখে দেখল সুবিমল ট্রিনিটি এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। মুখের হাসিটা যেন আরো ক্রূর হয়ে উঠছে সময়ের সঙ্গে। চোখে উজ্জ্বল সবুজের দীপ্তি, কিন্তু টানা চোখ দুটোয় এক প্রশান্তির ছাপ। পরন্ত বিকেলের হালকা রোদ্দুর মুখে এসে পড়েছে ট্রিনিটির। মুখ থেকে এক সবুজাভ আভা ছড়িয়ে পড়ছে। এই মুখ তার ভীষণ চেনা। হ্যাঁ, ঠিক এই রকমই, অনেকটা এই রকমই কোথায় যেন দেখেছে সে। মনে পড়েছে সেই চড়কের মেলায় বাবাজির উল্কি। কথা জড়িয়ে গেল। সুবিমলের মুখ দিয়ে বেরিয়ে এলো, আর এই অবস্থায় সে কতক্ষণ ছিল জানা নেই। জোর করে চোখ খোলার চেষ্টা করলো। এবারে একটা বিশাল বড় ঘরের ভেতর সে শুয়ে আছে, সম্ভবত ল্যাবরেটরি। ঘরের কোনায় কোনায় অন্ধকার জেঁকে বসে আছে। ঘরের মেঝে আর সিলিংয়ে সেই উল্টো ত্রিকোণ চিহ্নে ভরা। চড়কের মেলা ফেরত ছোটকার বর্ণনা মনে পড়ল সুবিমলের। না, এখানে আর এক মুহূর্ত না। ঘুম কাটাতে সে দু হাত দিয়ে চোখ মুখ ভালো করে রোগড়ে নিল। গায়ের ক্লান্তি ঝেড়ে ফেলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো এবার। ঘরটা সম্ভবত মাটির নিচে, কারণ সিলিংয়ের ওপরে অনেক দূর থেকে গাড়ি চলে যাওয়ার আওয়াজ এলো স্পষ্ট। পকেটে মোবাইলটা বার করে এবার সে ফ্ল্যাশ লাইটটা অন করল। চারিদিকের নিশ্ছিদ্র অন্ধকার, আর কাঁচের বয়ামগুলো যেন ওকে লোলুপ দৃষ্টিতে দেখছে। প্রকৃতির কি এক অজানা রহস্য দানা বেঁধে আছে এই পাতাল ঘরের কৃষ্ণ গহ্বরে। আস্তে আস্তে ফ্ল্যাশ লাইটটা হাতে নিয়ে বয়ামগুলোর দিকে এগিয়ে গেল সে। আগে খেয়াল হয়নি বয়ামগুলো এক একটা ক্রায়োটিউব। ঘরের মেঝে বয়ামের আশেপাশে অবিন্যস্তভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ফাইল, খাতার সাদা পাতা। তাতে তীর চিহ্ন দিয়ে কী সব লেখা। কিছু যৌগের ফর্মুলা আঁকা, আর কিছু রাসায়নিক সমীকরণ। কয়েকটা জায়গায় ছড়িয়ে আছে বড় সাইজের হিউম্যান অ্যানাটমি চার্ট ও মানবদেহের কিছু অঙ্গ প্রত্যঙ্গের দানবাকৃতির ছবি। তার বিশেষ বিশেষ অংশে মার্কার পেনে মার্ক করে কী সব লেখা, সেটা অন্ধকারে ঠিক বোঝা যায় না। ঘরের একদম বাঁ দিকের কোণে একটা ছোট কম্পিউটার স্ক্রিন নজরে পড়ল তার। এতক্ষণ লক্ষ্যই করেনি সুবিমল। এরই আলোতে ঘরে একটা সবুজ আভার রেশ রয়েছে, সেটা এখন পরিষ্কার হলো। তবে এই কম্পিউটারের মনোক্রোম মনিটর বর্তমানে বিরল। মনোক্রোম কারণ এটা স্ক্রিন এক রঙা উজ্জ্বল সবুজ। ফসফর স্ক্রিন,
8-এর দশকের মাঝামাঝিতে খুব প্রচলিত হলেও বিশ্বব্যাপী এর উৎপাদন বন্ধ হয়ে গেছে। কম্পিউটারটার সামনে গিয়ে কিবোর্ডে এলো পাথারি কতগুলো বাটন প্রেস করলো সুবিমল। বিশেষ কিছু লাভ হলো না, শুধু 2-3 বার যান্ত্রিক আওয়াজ হলো। স্ক্রিনটা যেরকম সবুজ সেরকমই রইল। হাতের ফ্ল্যাশটা নিয়ে এবারে পড়ে থাকা ফাইলগুলোর দিকে এগিয়ে গেল সে। ওই ছড়িয়ে থাকা স্তূপের ভেতর থেকে একটা কাগজ তুলে নিয়ে ফ্ল্যাশ লাইটটা তার উপর ফেলল। খাতার পাতায় লাইপোফিউজ চেনের উৎপত্তি সমীকরণ ও জটিল গঠন প্রণালী আঁকা, কিন্তু পাতার শেষ অবধি পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠল সুবিমলের। মানব দেহের লিপিড প্রোটিনের সঙ্গে অন্যান্য জৈবিক কণার জারণের ফলে উৎপত্তি হয় লাইপোফুসচিনের। এই ব্যাপারটাকে আরেকটু বর্ধিত করা হচ্ছে এখানে। রেডিয়াম 228 এই আইসোটোপটার আশ্চর্যভাবে একটা পরিমাপক তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়েছে এই সমীকরণে। লাইপোফুসচিন তৈরি হওয়ার ঠিক প্রাক মুহূর্তে এই তেজস্ক্রিয়তা দিয়ে ভেঙে ফেলা হয়েছে মলিকিউলার বন্ডগুলোকে, যা তৈরি করছে কার্বন ও হাইড্রোজেন সংযোগে ত্রিভুজাকৃতির এক নতুন গঠন, যার কেন্দ্রে ভারসাম্য রক্ষার্থে রয়েছে অক্সিজেন, অর্থাৎ ইংরাজি হরফের ও, সেই ত্রিভুজ চিহ্নের কেন্দ্রবিন্দু। এই যৌগ আবার সঙ্গে সঙ্গে জৈবিক অণুর সঙ্গে প্রতিক্রিয়া করে উৎপাদন করছে লাইপোফুসচিনের আগের চেয়ে আরও দ্রুত গতিতে। তবে তার রং আর হলদেটে খয়েরি নয়, সেটা ধারণ করছে এক বিশেষ সবুজাভ রং। এ অবিশ্বাস্য, অসম্ভব। সুবিমল এক দৃষ্টিতে চেয়ে আছে হাতে ধরা খোলা পাতার দিকে। এর মানে শরীরের যে কোনো ক্ষয় বা ক্ষত এই পদ্ধতিতে নিয়ন্ত্রণ সম্ভব। ত্রিমাত্রিক। ছোটকার কথা কানে বেজে উঠল। সৃষ্টি, স্থিতি, লয়। হাত দুটো কেমন ঠান্ডা হয়ে এলো সুবিমলের। কাগজের স্তূপে ঝাঁপিয়ে পড়ল সে। বিভিন্ন কাগজে শুধু শরীরের অঙ্গ প্রত্যঙ্গের স্নায়ুতন্ত্রের ছবি আর লাইপোফুসচিনকে নানান জৈবিক গঠনে দেখার প্রচেষ্টা। পাশেই পড়েছিল একটা লালচে ধুলো মাখা ফাইল। ওটাও টেনে তুলল সুবিমল। প্রথম ছবিটা তার চেনা। তার ছোটকার বর্ণনায় আর বাবাজির উল্কিতে আঁকা বৌদ্ধদের সেই দেবী, যার নাভি থেকে বেরিয়ে এসেছে একগুচ্ছ নারী, তার সঙ্গে লেগে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে মানুষ, সবুজ মানুষ। কি এক অদ্ভুত সৌন্দর্য রয়েছে এই ছবিতে। তার ঠিক পরের পাতাটা উল্টে হাড় হিম হয়ে এলো সুবিমলের। এই কথা সে আগে কখনোই চিন্তা করেনি। সেখানে আঁকা দেবীর পরিবর্তে সেই সবুজ স্ক্রিনওয়ালা কম্পিউটার, তার একটি শাখা যুক্ত হয়েছে একটা বিশাল সিলিন্ডারে। তার গায়ে ব্র্যাকেট দিয়ে লেখা 228 প্লাস লিপিড ইজ ইকুয়াল টু এক্স লাইপোফুসচিন। সেই সিলিন্ডার যুক্ত হয়েছে একটি বিশাল আকৃতির বয়ামে পাইপের মাধ্যমে, যার ভেতরে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও আরও কিছু জৈবিক অ্যাসিডের মিশ্রণ। সেই পট থেকে অনেকগুলো পাইপ গিয়ে মিশেছে বিভিন্ন বয়াম বা পটে। সেখানে ডিএনএ সংরক্ষণ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে। সৃষ্টি হবে সভ্যতার শ্রেষ্ঠ মানুষের, সবুজ মানুষের। তার মানে ওই পাইপগুলোই হলো দেবীর নাভি থেকে বেরিয়ে আসা নারী, আর ওই সবুজ কম্পিউটারটা। আর ভাবতে পারছে না সুবিমল। ঘামে ভিজে যাচ্ছে তার সারা শরীর। এবারে
ফ্ল্যাশলাইটটা হাতে ধীরে ধীরে ঘরে রাখা ক্রায়োটিউবগুলোর দিকে এগিয়ে গেল সে। প্রথম বয়ামটার ভিতরে যা আছে সেটা তখনও আবছা বোঝা যায়। সেটা ভ্রূণ অবস্থায় রয়েছে, সুপ্ত, গভীর ঘুমে আচ্ছন্ন সেই বিকৃত মাংসপিণ্ডটা। স্বাভাবিকভাবে ভ্রূণের চেয়ে আকৃতিতে বেশ বড়, ত্বকে সবুজের আভা। পরের বয়ামে যেটা আছে সেটা ঠিক ভ্রূণ নয়, এটার বেশ বৃদ্ধি ঘটেছে। হাত ও পায়ের গঠন সুস্পষ্ট। এইভাবে বয়ামের পর বয়াম এগিয়ে চলল সুবিমল। বুঝতে ভুল নেই, প্রতিটা জন্মের স্তর অনুযায়ী বয়ামগুলো রাখা হয়েছে। প্রত্যেকটা বয়াম খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো সে। সর্বশেষ যে বয়ামটা, সেটার মধ্যে তরল পদার্থ এতটাই গাঢ় যে কিছুই বোঝা যাচ্ছে না। বয়ামের আরও কাছে মুখটা নিয়ে গেল আরও ভালো করে পরীক্ষা করার জন্য। হঠাৎ একটা বিশাল বিকট সবুজাভ হাত ধাক্কা মারল বয়ামের কাঁচের দেওয়ালে। ভয়ে আঁতকে উঠল সুবিমল। পরক্ষণেই কিসের একটা খুট শব্দ হলো। কাঠের সিঁড়ি বেয়ে কেউ নিচে নামছে। সুবিমল তাড়াতাড়ি বয়ামের পাশে অন্ধকার দিকটায় সরে গেল। ছায়াটা আস্তে আস্তে স্পষ্ট হলো। ট্রিনিটি। চোখে সবুজের দীপ্তি জ্বলজ্বল করছে তার। শরীর থেকে অন্ধকারের মধ্যেও সবুজের আভা ছড়িয়ে পড়ছে সর্বত্র। ট্রিনিটিকে এই অবস্থায় আগে কখনো দেখেনি সুবিমল। তবে কি এরা নিজেদের আকার, আকৃতি, বর্ণ সব বদলে ফেলতে সক্ষম? বহুকাল আগে কোনো এক কল্পবিজ্ঞানের গল্পে শেফ শিফটারদের কথা পড়েছিল সুবিমল। দৃঢ় পদক্ষেপে সুবিমলের দিকে এগিয়ে আসছে ট্রিনিটি। মুখে একটা তৃপ্তির হাসির রেখা। অন্ধকারেও কি সে দেখতে পাচ্ছে তাকে? হাত দুটো বারবার পরস্পরের সঙ্গে ঘষল সুবিমল। একটা ঠান্ডা কাঁপুনি দিচ্ছে তার শরীরে। এখন ট্রিনিটির উচ্চতা দেখে বুঝতে অসুবিধা হয় না যে সেও এই টিউবের ভেতর থেকে পূর্ণতা প্রাপ্ত এক মানুষ। সে এখন সুবিমলের খুব কাছে এসে দাঁড়িয়েছে। সুবিমলের মুখের কাছে মুখ এনে চোখে চোখ রাখল ট্রিনিটি। মুখের থেকে লকলকে লম্বা জিভটা বার করে একবার ছুঁয়ে দিল সুবিমলের মুখটা। তারপর মৃদু হেসে মুখ ফিরিয়ে কম্পিউটার স্ক্রিনের দিকে সে এগিয়ে গেল ধীর পায়ে। বলল, এই প্রাচীন পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে রয়েছি আমরা। সাধারণ মানুষের মধ্যেই মিশে আছে আমাদের সত্তা। মানুষ দৈহিকভাবে, মানসিকভাবে দুর্বল। খুঁটিহীন রাজনৈতিক ব্যবস্থা, ভিত্তিহীন সমাজ ব্যবস্থায় সভ্যতা কোনো দিন উন্নত হতে পারে না। আর ঠিক সেই কারণেই আমরা পৃথিবীর কাছে প্রয়োজনীয়, প্রকৃতির কাছেও। মানুষ নয়, আমাদের সংখ্যা বৃদ্ধিতেই এই সবুজ নীল গ্রহের মঙ্গল। আর আমাদের চাই সুবিমলদের মতো টাটকা তেজিয়ান শরীর। পাথরের মতো দাঁড়িয়ে সুবিমল এক দৃষ্টে দেখে যাচ্ছে ট্রিনিটিকে। কম্পিউটারের দিকে ঝুঁকে দুর্বোধ্য ভাষায় ট্রিনিটি কিছু একটা উচ্চারণ করল, আর সঙ্গে সঙ্গে কম্পিউটারের উজ্জ্বল সবুজ স্ক্রিনে ফুটে উঠল সেই উল্টানো ত্রিভুজ চিহ্ন। মাঝখানে একটা গাঢ় সবুজের বৃত্ত। ভয়েস কমান্ড। তারপর কম্পিউটারে লাগোয়া অন্ধকার জায়গাটা থেকে একটা খোলা পাইপের মতো কিছু একটা জিনিস তার হাতে তুলে নিল ট্রিনিটি। সুবিমল প্রথমে হতবুদ্ধি হয়ে পড়লেও আস্তে আস্তে সংজ্ঞা ফিরল। আর চোখে একবার ও দুপাশে তাকালো। ওর ডান পাশে
আরও হাত তিনেক এগোলে রয়েছে একটা ক্রায়োটিউব। তার ঠিক পাশেই হেলান দিয়ে দাঁড় করানো দুটো সিলিন্ডার, গায়ে লেখা এল নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন বুঝে নিতে অসুবিধা হলো না সুবিমলের। বয়ামের ভেতরে থাকা শরীরগুলো পূর্ণতা পেলে বিশাল আকৃতি শরীরের মৃত কোষযুক্ত চামড়াকে এই লিকুইড নাইট্রোজেন দ্বারা শীতল করে দূরীভূত করা হয়। আর সুবিমলের বাঁ দিকে প্রায় হাত 10 এগোলেই ওপরে উঠে যাওয়া সিঁড়ি। কম্পিউটার স্ক্রিনের দিক থেকে কি এক অদ্ভুত ছন্দ মেশানো সুরে শব্দ ভেসে আসছে তার কানে, যেন কোনো অতি প্রাচীন বৌদ্ধ সঙ্গীতের সুরের মূর্ছনা। কি এক সম্মোহিনী শক্তি আছে সেই শব্দগুচ্ছে, কি এক অদ্ভুত সুর। আর স্ক্রিনের ত্রিভুজটা দপদপ করে উঠছে সেই ছন্দে। সবুজ আভার জ্যোতি যেন মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা রাখে, ঠিক যেন এক অলিক হৃৎপিণ্ড। শরীরটা আবার ক্রমশ অবশ লাগছে সুবিমলের, একটা ঘোরের মতো। তার মাথায় একটা বুদ্ধি খেলল হঠাৎ। মনের জোরে কোনো রকমে ডান দিকে লাফিয়ে একটা সিলিন্ডার তুলে নিল সে। মরিয়া হয়ে সিলিন্ডারের মুখের দিকটা ট্রিনিটির দিকে তাক করে গায়ের সমস্ত শক্তি দিয়ে সেটার প্যাঁচ খুলে গড়িয়ে দিল। আর একটা সিলিন্ডার 2 হাতে তুলে ধরে কম্পিউটারের দিকে ছুঁড়ে দিল। এরপর আর কোনো দিকে না তাকিয়ে বাঁ দিকে সিঁড়ির দিকে দৌড়ে গেল। সিঁড়ি দিয়ে ওঠার সময় সুবিমল দেখল ঘরের মেঝে তখন লিকুইড নাইট্রোজেনের ধোঁয়ায় আচ্ছন্ন। ট্রিনিটির কোমর অবধি এক শক্ত সবুজাভ বরফের আচ্ছাদন উঠে এসেছে। কিন্তু সে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে সুবিমলকে। তার চোখ দুটো ঘোলাটে, জিভটা একটা লম্বা সুঁড়ের মতো বেরিয়ে এসেছে, যেন কোনো ক্ষুধার্ত অক্টোপাস ছটফট করছে সেই অন্ধকারে। সে চেয়ে আছে, নিষ্পলক তার দৃষ্টি। সদ্য গড়ে ওঠা মোমের স্ট্যাচুর মতো স্থির সে। তার ঠোঁটের কোণে এক অতৃপ্তির দোত্তনা লেগে আছে। সুবিমলের বুকটা কিছু সময়ের জন্য ফাঁকা মনে হচ্ছিল, কিন্তু নিজেকে কোনো মতে সামলালো সে। সিলিন্ডারের আঘাতে কম্পিউটারটা বন্ধ হয়ে একদিকে কাত হয়ে পড়েছে। মাঝে মাঝে ওই ত্রিভুজাকৃতির চিহ্ন জ্বলে উঠেই নিভে যাচ্ছে। এতক্ষণে সুবিমল লক্ষ্য করল ভালো করে, কম্পিউটারের মনিটরের সঙ্গে যুক্ত থাকা অসংখ্য সবুজ তার স্নায়ুতন্ত্রের মতোই মনিটরের সঙ্গে উপড়ে এসেছে। ঠিক ধর থেকে মুন্ডু আলাদা করে দিলে যেমনটা হয়, ঠিক তেমনটাই। ঘরটা আস্তে আস্তে লিকুইড নাইট্রোজেনের ধোঁয়ায় ভরে যাচ্ছে। কোনো রকমে দৌড়াতে দৌড়াতে সুবিমল সেই পাতাল অন্ধকার ছেড়ে রাস্তায় নেমে এসেছে খেয়াল করেনি। ঠিক যতটা প্রাণশক্তি থাকা দরকার সব নিয়ে আরও জোরে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু শরীর যেন আর অনুরোধ শুনল না। জ্ঞান হারালো সুবিমল। এরপর আর কিচ্ছু মনে নেই। অন্ধকার নেমে এলো হঠাৎ করে। হঠাৎ ট্রিনিটির ছবি ভেসে উঠল চোখের সামনে। সে খিলখিল করে যেন হেসে বলছে, কিরে, মুক্তি চাই তাই না? ভয় চেঁচিয়ে উঠল সুবিমল। চোখ খুলল। সামনে ডক্টর হ্যামিং দাঁড়িয়ে। এটা একটা নার্সিং হোমের বেড। উনি সুবিমলের হাত দুটো ধরে আশ্বস্ত করলেন। সুবিমল কিছু বলার আগেই উনি বললেন, আজ সকালে কলেজ যাওয়ার সময় রাস্তার উপর ছেঁড়া কাউকে হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখে আমার একটু সন্দেহ হয়। কাছে গিয়ে দেখি সে আর কেউ নয়, তুমি সুবিমল। তখনই আমার তোমার বাড়িতে খবর দিই, গাড়ি করে নার্সিংহোম নিয়ে আসি। বাড়ির সবাইও খুব টেন্স হয় তোমার এই ব্যাপারটা নিয়ে।
এখন তোমার জ্ঞান ফেরায় আমরা একটু ভরসা পেয়েছি। থ্যাংক গড। ডক্টর হ্যামিং সুবিমলের সামনে থেকে সরে বেডের পাশে রাখা চেয়ারটা টেনে বসলেন। গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জানতে চান সুবিমলের থেকে। ঠিক এমন সময় পকেটে মোবাইল ফোনটা বেজে ওঠে সুবিমলের। বাবার ফোন, ভিডিও কল। মা ছোটকা চিন্তায় অস্থির। মা তো রীতিমতো মন্দিরে পুজো দিয়ে লাল সুতোয় বাঁধা তাগা নিয়ে এসেছেন, যেন মোবাইল স্ক্রিনেই ঠেকিয়ে নমস্কার করালে বাঁচে। হাসি পেল সুবিমলের। পাশেই ডক্টর হ্যামিংও ফোনের দিকে চেয়ে আছেন, কিন্তু ডক্টর হ্যামিংয়ের দিক থেকে চোখ সরালো না সুবিমল। ডক্টর হ্যামিংয়ের ঘাড়ের কাছে একটা চিহ্ন, একটা উল্টানো ত্রিভুজের কেন্দ্রে একটা ছোট্ট বিন্দু। এই চিহ্ন সুবিমলের ভীষণ চেনা। শুনছিলেন সৌরভ ঘোষ রচিত ত্রিমাত্রিক। আজকের গল্প পাঠে ছিলাম আমি রক্তিম। অন্যান্য চরিত্রে অভিষেক, সৌমিলি, স্পন্দন এবং রক্তিম। এডিটিং এবং সাউন্ডস্কেপস ডিজাইন ঋদ্ধি। প্রেজেন্টেড বাই টিম হররস্কোপ। কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা খবর দিয়ে রাখি, আর কিছুদিনের মধ্যেই হররস্কোপ অফিসিয়ালের 5 বছর পূর্ণ হতে চলেছে। আর সেই উপলক্ষে আমাদের চ্যানেলে আসতে চলেছে বেশ কিছু ছোট বড় গল্প এবং একটি বহু প্রতীক্ষিত গল্প। আপনারা সবাই এতদিন যেমন আমাদের সাথে ছিলেন, আমি আশা রাখছি এখনও আপনারা সেইভাবেই আমাদের সাথে থাকবেন। আর গেস করুন কী গল্প আসতে পারে। ও হ্যাঁ, আর একটা কথা, সবুজ মানুষ ভালো নয়, সবুজ মানুষ হইতে সাবধান। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। শুভরাত্রি।